হ্যালো বন্ধুরা, আজকে খুব ছোট্ট করে একটা ভয়েস তোমাদের সাথে শেয়ার করব। বলছি যে দিদিভাই, তোমার একটা ভালো খবর দেওয়ার আছে। তো তোমাকে বলিনি, বড় মায়ের আশীর্বাদে তোমার ভাই একটা কাজে জয়েন করেছে। এই 5-6 দিনের মতন হলো, তোমাকে জানাইনি, আজকে জানিয়ে দিলাম, কেননা তুমি ব্যস্ত ছিলে বলে। তো জানালাম ওই জন্য। আমি জানি দিদি হবে, আমি তো মানে অপেক্ষায় ছিলাম, আমি ধৈর্য ধরেছিলাম। আমি খালি ওকে বলতাম যে তুমি ধৈর্য ধরো, ঠিক হবে ঠিক হবে। আর তুমি এই মাত্র বললে না এই কথাটা, আমার গাটা কিরম যেন শিরশির করে উঠলো। সত্যি বলছি, জয় বড় মায়ের জয়। ভয়েসটা শেয়ার করছি এই কারণে, ভাইটির দীর্ঘদিন যাবৎ একটা মানে বিশাল বড় অসুবিধার মধ্যে পড়েছিল। আমার কাছ দিয়ে কাজ করিয়েছে ভাইটিকে আমি আশ্বাস বিশ্বাস কথা গ্যারান্টি দিয়েছিলাম। তোমরা জানো আমি গ্যারান্টি দিয়ে কাজ করি যে তুমি যেই জন্য কাজটা করাচ্ছ সেই কাজটা সাকসেস হবেই। তো যেহেতু উনি কাজটা হয়ে গেছে, তো আমাকে ওনার যে ওয়াইফ বোন, আমি ওকে তুই তুই করেই কথা বলি, ও আমাকে ফিডব্যাকটা পাঠিয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। দেন দুটো ঘটনা রয়েছে, ঘটনা দুটো দারুণ ভয়ের, চুপচাপ শোনো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো এবার আমরা আজকে দুটো ঘটনা তোমাদের জন্য সিলেক্ট করে রেখেছি। একটি হচ্ছে আমাদের রাজারহাটের একটা বাড়িকে কেন্দ্র করে, আর একটা ঘটনা হচ্ছে একটা স্কুলকে কেন্দ্র করে। ঘটনা দুটোই বেশ কিন্তু ভয়ের, একদম রিয়েল স্টোরি। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আজকে প্রথম আমার ঘটনা শুনছো, আমি বলবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে চলো, প্রথমে যে দাদাভাইয়ের ঘটনাটা শেয়ার করব, রাজারহাটে একটি বাড়ির। সেই দাদাভাইয়ের নামটা আমি এখানে হাইড রাখছি, দাদাভাই বলেই আমি বলবো, আশা করি তোমরা বুঝতে পারবে। দাদাভাই বলেন, ম্যাডাম, আমরা চার ভাই, আমাদের চার ভাইয়েরই বিয়ে হয়ে গেছে, বাবা মা স্বর্গীয়। আমরা চার ভাই, আর চার ভাইয়ের বউ। আমরা একই বাড়িতে মধ্যম গ্রামে আমাদের নিজেদের পিতৃ সম্পত্তি ছিল, বিশাল বড় বাড়ি ঘর জমি জায়গা সব ছিল। আমাদের বাড়িতে ওই চার ভাইয়ের মধ্যে কখনো কখনো বিশাল ঝামেলা শুরু হতো। আবার চার ভাইয়ের মধ্যে যখন ঝামেলা বন্ধ হতো, তখন ওই চার ভাইয়ের যে বউ ছিল তাদের সাথে ঝামেলা সৃষ্টি হতো। আবার তাদের যখন সব কিছু ঠিক থাকতো, তখন আমাদের যে সন্তানরা ছিল তাদের মধ্যে অশান্তি শুরু হতো। এরম কিন্তু আমাদের বাড়িতে আগে ছিল না। সবাই আমাদের পরিবারকে নিয়ে না গর্ব করত। আর কারোর কিছু হলে সবাই কিন্তু ছুটে আসতো আমাদের কাছে। কিন্তু জানি না কি কারণে, কিসের জন্য আস্তে আস্তে আমাদের বাড়ির পুরো ইনভায়রনমেন্টটা যেন একদম নেগেটিভ হয়ে যায়। আমরা কোনোভাবেই আগের মতো শান্তি ফিরিয়ে আনা বাড়িতে, সেটা আমরা পারছিলাম না। আমরা অনেক জায়গায় কিন্তু যাই, প্রথমে যেতে না চাইলেও যখন দেখছি না একে একে এরকম মানে চূড়ান্ত হচ্ছে, মানে মনে হচ্ছে যেন কারোর সাথে মানে হাতাহাতি হবে, হসপিটালাইজড হয়ে যাবে, খুন খারাপ হয়ে যাবে, তখন আমরা কিন্তু অনেক জায়গায় যাই। গিয়ে অনেক জায়গা দিয়ে অনেক টাকা খরচা করে করে কাজ করাই। কেউ বলছে বাড়ি বন্ধন করো, কেউ বলছে তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, নানা রকমভাবে সবাই কিন্তু বলতে থাকে। পাড়ার যারা আমাদের ভালো চান, আমরা সেরকমভাবে কাজ করি, কিন্তু কোনো জায়গায় গিয়ে না আমাদের কোনো কাজ কিন্তু হয়নি, কোনো কাজ হয়নি। তখন আমি সিদ্ধান্ত নিলাম, মানে যে দাদাভাই আমাকে বলেন ওনার কথা বলছি। দাদাভাই বলেন, ম্যাডাম, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই বাড়ি ছাড়বো। আমার বড়দাকে বললাম, মানে বড়দার পর আমি, তার আমার নিচে দু ভাই। আমি বড়দাকে একদিন বসে বললাম, বড়দা, আমি এই বাড়িতে থাকবো না, তোরা তিনজন থাক। আর বেকার ঝামেলা অশান্তি ভালো লাগে না। সবাই তো সব কিছু মেনে নিয়ে মাথা নিচু করে চলতে পারে না। হাতের পাঁচটা আঙুল কখনো সোজা হয় না। অন্যায় অত্যাচার হচ্ছে দেখে সহ্য করব, গালি গালাজ এসব পছন্দ হতো না। পরিবেশটা নোংরা হয়ে গেছিল বাড়ির। দাদাকে বলতে দাদা বলল, দেখ, বাড়ি তো বিক্রি করার কোনো প্ল্যান আমার নেই,
তুই যদি থাকতে চাস তুই থাকতে পারিস, যদি না থাকতে চাস তা আমার কিছু করার নেই, তুই বেরিয়ে যেতে পারিস, আমি তোকে আটকাবো না, আমি তোকে আটকানোর কে। দাদার কাছ থেকে কিছুই পেলাম না। দাদা বলল, যদি কোনো সময় মনে করি এই বাড়ি প্রমোটারকে দেবো বা কিছু, অবশ্যই তুই আমার ভাই, তোকে খবর দেবো, ফোন নাম্বার রইলো, যোগাযোগ রাখবো, সময় পেলে আসবি, কোথায় যাচ্ছিস, কেরম আছিস না আছিস, শরীরের খবর দিস। দাদা পরিষ্কার কথা বলে ঘরের ভিতর চলে গেল। আমি ঘরে যেতাম না, কারণ আমার বড় বৌদির মুখ ভালো না, সব থেকে মানে বাজে মুখের ভাষা ওনার, বড় যে বড় সম্মানটা উনি ধরে রাখতে পারে না। যাই হোক, সেখান থেকে গিয়ে আমি ডিসাইড করলাম, আমার এক মেয়ে, আমার বউ, আমি বললাম যে আমি একটা বাড়ি কিনে যাব। কেন, মেয়ে বড় হচ্ছে, দুদিন পর মেয়েকে বিয়ে দেবো, মেয়ে পড়াশোনা করছে, চাকরিও যদি করে, ভাড়া বাড়িতে যাব না। কারণ ভাড়া বাড়িতে আজকে যাব, কালকে কিছু হবে, বলবে উঠে যাও, আবার একটা মানে আমরা তো কোনোদিন ভাড়া বাড়ি থাকিনি, কিন্তু আমরা জানি ভাড়া বাড়িতে যারা থাকেন তাদের কতটা অশান্তি ভোগ করতে হয়। তো ভাড়া বাড়ি যাব না, যদি যাই নিজের বাড়ি কিনে যাব। হাতে 2 মাস সময় নিলাম, খুব চটজলদি করে যত আমার নেটওয়ার্ক আছে, আমার কাজের সাইডের বন্ধু বান্ধব সবাইকে আমি বললাম যে আমি বাড়ি ছাড়বো, আমার জন্য তোমরা একটুখানি একটা বাড়ি আমাকে দেখে দাও, বাড়ি ফ্ল্যাট যা হবে, আমি আমার মেয়ে বউকে নিয়ে চলে যাব, এখানে থাকা যাবে না। সবাইকে বলতে সবাই আমাকে আশ্বাস দিল, চিন্তা করতে হবে না, আমরা খোঁজ করছি। এখন তো মোটামুটি চারিপাশে অনেক এরকম বাড়ি ফ্ল্যাট পাওয়া যায়, খোঁজ করলে পাওয়া যায়, শুধু টাকাটা রাখতে হয় কাছে। তো সেরকম খোঁজ করতে করতে আমরা রাজারহাটে একটা বাড়ি পাই, কোনো ফ্ল্যাট না কিন্তু বাড়ি, ঘটনাটা এখান থেকে শুরু হয়। আমরা বাড়ি পাই, বাড়িটা কিনি, ভালো বেশ দাম নেয় বাড়িটা সুন্দর। যাদের বাড়ি ছিল তারা অ্যাকচুয়ালি ওই বাড়িটা বিক্রি করে দিচ্ছে, বলছে আমাদের ওরকম কোনো ব্যাপার না, আমাদের ছেলে বাইরে থাকে, বয়স হয়েছে, বুড়ো বুড়ি থাকতেন মানে মা বাবা বৃদ্ধ হয়েছেন, ওনারা চলে যাবেন। তো বলে ওনারা বাড়িটা বিক্রি করে দেয় অলরেডি, আমরা কিনি অন্য লোকের মারফত থেকে। তো আমরা যখন জানতে চাই তখন তারা ওই কথা বলে, অ্যাকচুয়ালি যার বাড়ি ছিল আসল যে তৈরি করেছিল তাকে আমরা দেখিনি, অন্য একজনের কাছ থেকে আমরা বাড়িটা নিই। তো আমরা বাড়িতে গৃহপ্রবেশ করি, গৃহপ্রবেশ করে ঢুকে যাই, আমার দাদা বৌদি আমার ভাই, আমরা কাউকে কিন্তু বলিনি, কারণ আমি যেটা আমার মধ্যম গ্রামের আমার বাবার সম্পত্তিতে থেকে যেটা ফেস করেছি, আমি চাইনি যে আমার এই বাড়িতে এসেও ওরা আসুক ঢুকুক, ওদের পায়ের ধুলো পড়ুক আর অশান্তির সৃষ্টি হোক, আমি চাইনি। কারণ অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় বলেছে যে তোমাদের বাড়ির লোকরাই তোমাদের ক্ষতি করে, বাড়ির লোকরা যদি ক্ষতি করে আমি তাদের কথা মতো যদি মেনে নিই, তাহলে তো এখানে এসে ক্ষতিটা ওরা করবে না, ওর জন্য কাউকে বলিনি। সে তারা কি ভাবলো আমার দেখার দরকার নেই, কারণ আমি ওই বাড়িরই কোনো কিছু পাইনি, একটা পয়সাও পাইনি। তো আমি সেই আশা না করে বেরিয়ে এসেছি, আমি আর আমি তাদেরকে ইনভাইট করিনি। আমি আমার যারা অফিসের কলিগ ছিল, যারা প্রতিবেশী ছিল, আমি যেখানে থাকতাম মধ্যম গ্রামে ওখানে প্রতিবেশী, যাদের সাথে খুব ভালো সুসম্পর্ক ছিল, তাদেরকে নিয়ে গিয়ে প্রবেশ করে বাড়িতে আমি প্রবেশ করলাম। কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, ভালো মতো মেয়ে পড়াশোনা করছে, মনোযোগ দিয়ে পড়ায় মন বসেছে মেয়ের, মার্কস খুব ভালো পাচ্ছে, 1 বছর টানা এরকমভাবে 1 বছর যায়। 1 বছর যাবার পর আমার বউ, দাদাভাই বলছে আমার বউর ম্যাডাম হঠাৎ শরীর খারাপ, ও প্রথমে একটু চেপে চেপে থাকতো, বলতো না, দেখতাম যেন ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছে, মানে কাজ করতে পারে না। আমাকে যে এত বছর ধরে কোনোদিন বলেনি কাজের লোক রাখো, বাসন মাজারও ঘর ঝাড় দুয়ার, সে আমাকে বলছে যে আমি না পাচ্ছি না, একটা কাজের লোক খোঁজো না, এখানে তো কাজের লোক অনেক রাজারহাট তো জায়গা খুব জমজমাট, হ্যাঁ, বলছে একটা কাজের লোক রাখো না, আমি আর পারছি না। আমার বড় অদ্ভুত লাগে শুনে, কিন্তু অদ্ভুত লাগলেও আমি ভাবলাম বয়স তো হয় মানুষের, বয়সটা কম হয়নি, আমার মেয়ের 25-26 বছর বয়স, মেয়ে তখন একটা ভালো জায়গায় কিন্তু চাকরিও করছে। তো আমি তখন বললাম
যে দেখো, কাজের লোক রাখা বা কাজের বউ রাখাটা কোনো ব্যাপার না, কিন্তু তোমার কি কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে আমাকে বলো তো। তোমাকে কদিন ধরে নোটিস করছি ঝিমিয়ে ঝিমিয়ে থাকো, কি ব্যাপার বলো তো। ও আমাকে বলল, না আসলে না শরীরটা ভালো নেই, শরীরটা ভালো নেই আসলে, মাথা ঘোরায়, কাজ করতে ইচ্ছা করে না, গা গোলায়। তা আমি তখন বললাম যে তুমি একটা ডাক্তারের সাথে কথা বলো, কনসাল্ট করো, ডাক্তারকে দেখাও। বললো দেখাবো, কদিন একটু রেস্ট নিই, হতে পারে অত্যাধিক কাজ করে। আর সত্যি কথা বলতে মেয়েকে ও না কোনো কাজ করতে দেয় না, কোনো কাজ না। মেয়ে জানে টুকটাক কাজ জানে, যেহেতু উনি চাকরি করে তো মেয়েকে কোনো কাজ করতে দেয় না। তা আমি বললাম যে ঠিক আছে আমি দেখছি। কটা দিন যায়, আমি বাইরে বেরোই, ওখানেও আমার অনেক পরিচয় লোকজন, অনেক বন্ধু বান্ধব হয়েছে। আমি একে একে সবাইকে বলতে থাকি যে কাজের একটা লোক দেখে দেওয়ার জন্য। তা একটা স্থানীয় ওখানের এক মহিলাকে, মানে নন বেঙ্গলি, হিন্দুস্তানি নিয়ে আসে, একজন নিয়ে আসে। তো সে বলছে, না মাঝি আমি এই বাড়িতে কাজ করব না। আমরা তো শুনে আকাশ থেকে পড়লাম, কাজের দরকার, টাকা নেবে, ও এই বাড়িতে কাজ করবে না। তো আমার বউ তখন বলল যে কেন, তুমি যা টাকা চাইছো তোমাকে সেই টাকা দেবো, তাহলে তুমি কাজ করবে না কেন? বলছে না আমি কাজ করব না, কারণ এই বাড়িতে আমি আগে কাজ করেছি, ওই বউটা এই বাড়িতে আগে কাজ করেছে। তো আমি বললাম, হ্যাঁ আগে কাজ করেছো, তুমি তো আমার কাজ করোনি, আগে যারা ছিল, যাদের বাড়ি ছিল তাদের তুমি কাজ করেছো। কোনো হয়তো ঝামেলা অশান্তি হয়েছে, আমার সাথে তাদেরকে আমি চিনিও না, আমার সাথে কোনো সম্পর্ক নেই, তুমি আমার কাছে কাজ করো। তো সেই বউটা সোজাসুজি বলে দিল, না বাবু আমি কাজ করব না, সে বলে চলে যায়। আমরা বললাম কি আর করা যাবে, চলো অন্য কাজের লোক দেখতে হবে। আর যতটা পারি আমরা নিজেরাই সবাই মিলে বাড়িতে করতাম। মেয়েকেও বললাম, মা কিছুটা কাজ করিস, মায়ের শরীরটা খারাপ। মেয়ে বললো ঠিক আছে বাবা। এরম করে চলছে। একদিন হঠাৎ আমার বউ ওর মানে ভাইয়ের বাড়িতে যায়। ওর তো বাবা মা নেই, মারা গেছে, আমার বাবা মায়ের মতনই। ভাইয়ের বাড়িতে যায়, ওর বর্দার বাড়িতে, বর্দা বৌদি ওখানে যায়, মেয়েকে নিয়ে যায়। বাড়িতে আমি একা, বর্ষাকাল ছিল, বাইরে ঝিরঝির 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 করে বৃষ্টি চলছেই, সকাল থেকে মেঘলা, বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমার বউ আগের দিন গেছে, কিছু খাবার করে ফ্রিজে রেখেছিল। তা আমি বললাম দূর, খাবার খাবো না। আমার মন হলো না আজকে বাড়িতে কেউ নেই, মানে মাঝে মাঝে মানুষের তো ভালো লাগার বিষয় একটা থাকে না। তো দাদাভাই বলছেন, ম্যাডাম আমার মনে হলো বাড়িতে কেউ নেই, যাকে আমি একটুখানি বাজার যাই। বাইকটা বের করে রাখলাম, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো ভাবলাম বাইকটা নিয়ে বাজারে যাই, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসি, আর একটু খিচুড়ি করব। বর্ষাকাল, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বেলা তখন 11:30 বাজে, পাবো কি না জানি না। তো আমি উঠে ঘরের কাজ টাজ করেছি কিছুটা একা একা, বউ নেই বাড়িতে, কি করব, মেয়ে নেই, করে আমি বেরোই বাইরে। আমি বেরোই, এবার আমি আমার গাড়ি নিয়ে বাজারে যখন যাই, বাজারে গিয়ে আমি ইলিশ মাছও পাই। ইলিশ মাছ, বাড়িতে চাল ঠাল এইসব সবই ছিল, মানে আমাকে খিচুড়ির জন্য কিছু কিনতে হবে না, মাছটাই কেনা ছিল, আর একটু টমাটোর কেনা ছিল। টমেটো নিয়ে, মাছ নিয়ে আমি বাড়ি আসি, দিয়ে খিচুড়ি বসাই, মাছগুলোকে ধুই, দুটো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিচেনে রেখে আমি একটুখানি টিভি চালিয়ে, একটা মুভি চালিয়ে ডাইনিংয়ে সোফায় বসে মুভি দেখছি। তো মাঝে মাঝে এসে খিচুড়িটা একটু নেড়ে দিয়ে যাচ্ছি যাতে নিচে লেগে না যায়। হঠাৎ আমি সোফায় বসে, মানে অদ্ভুত একটা বিষয়, আমার যে জানলাটা আছে কিচেনে, একদম গ্যাস ওভেনের সামনে, সবার বাড়িতেই থাকে যাতে রান্নার গ্যাসগুলো বাইরে বেরিয়ে যায়, আমার ওখানে না নেট দেওয়া আছে, একটা পাখি, একটা টিকটিকি, একটা ছোট্ট নেংটি ইঁদুরও ঢুকতে পারবে না। হঠাৎ ওই মাছের থালাটা উপর থেকে পড়ে গেল নিচে, গ্যাসের পাশে রাখা ছিল। আমি না ছুটে আসলাম, দেখলাম মা মাছ দুটো পড়ে রয়েছে, মাছ দুটোকে তুললাম, ধুলাম, ধুয়ে নুন হলুদ আবার মাখালাম, মাখিয়ে আমি বললাম না তাহলে পরে একটা কাজ করি, একটুখানি মাছটা ভেজে নিই, ভেজেই রাখি,
খিচুড়িও তখন প্রায় হয়েই এসছে। তো গরম গরম মাছ ভাজা ভেজে নিলাম। খিচুড়ি অলরেডি তখন মানে 95% হয়ে গেছে। একটু ঘি উপর দিয়ে গরম মশলা দেবো শুধু, দিয়ে আমি ডাইনিংয়ে রাখলাম। রেখে আবার আমি মাছটা খিচুড়িটা গুছিয়ে রেখে আমি মুভি দেখছি। এবার হয় কি, কাজের মধ্যে থাকলে আমরা কাজটাই করি। যখন কেউ নেই, মাথার সামনে বকার কেউ নেই, এটা করো, স্নান করো, যাও, এই করো, কিছু বলার নেই। মেয়েও নেই, মেয়ে অনেক সময় বলে বাবা এটা দাও, ছুটির দিনে বই দেখতে পারি না, বউ বলবে এই সিরিয়াল চালাও, সব বন্ধ। আমি বইটা দেখছি, দেখলাম 2টো বাজে। 2টো বাজে, আমি বললাম বাবা 11:30টায় বাজারে গেলাম, বাজার তো কাছে, 12টার মধ্যে চলে এসছি, 2 ঘন্টা হয়ে গেল খিচুড়ি মাছ ভাজা করতে, এটা তো পসিবল না। আমি তাহলে সময় নষ্ট করছি টিভি দেখে। আমি টিভিটা চলছে মিউট করে দিয়ে আমি বাথরুমে দৌড়াই। খাবার দাবার কিন্তু আমার ডাইনিং টেবিলে রাখা আছে, থালা, লেবু কেটে, জল সব রেখে দিয়েছি। স্নান করব, এসে বসবো, টিভি দেখবো আর খাবো। বাইরে তখনও বৃষ্টি চলছে, অন্ধকার। গেলাম স্নান করতে, স্নান টান করে আমি ফ্রেশ হয়ে বেরিয়ে 2টো ধূপ ঠাকুরকে সারা ঘরে উপরে নিচে দোতলা পারি ভালো করে দেখিয়ে আমি এবার সত্যি কথা বলতে যে গামছা পরেছিলাম, পরে আমি পুজোটা দিয়েছি স্নান করে উঠে। এবার আমি হাফ প্যান্ট পরে একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে এবার খেতে বসবো, টিভিটা অন করব। সোফায় আসলাম, রিমোটটা দিয়ে টিভিটা অন করে আমি ডাইনিংয়ে যখন এলাম, অদ্ভুতভাবে কিভাবে এটা হয় আমি জানি না, আমি একটা প্লেটের মধ্যে 2টো মাছ ভাজা রেখে উপর থেকে একটা থালা, যেই থালাটা আমি খিচুড়ি খাবো, সেই চওড়া মোটা উঁচু কানা থালা, উঁচু কানা মানে তোমরা বুঝতে পারছো কীরকম, সেই থালা আমি চাপা দিয়েছিলাম। যখন খিচুড়িটা আমি বাড়বো বলে থালাটা তুলি, তখন আমি দেখছি মাছের 2টো কাটা, মাছের যে 2টো কাটা থাকে, যেটা শিকদাঁড়ার কাটা, সেই কাটা পড়ে মাছ নেই, কিন্তু থালা চাপা দেওয়া। এটা কিভাবে সম্ভব? আমি দেখে না সত্যি কথা বলতে খাওয়া তো মাথায় উঠলো। আমি না ভাবছি এটা হলো কি করে, এটা কি করে হলো? ঘরের তো দরজা ভিতর থেকে লক করা, রুমে তো আমি ছাড়া কেউ নেই। আর খেলে আমি যদি ভাবতাম থালা উল্টে পড়ে রয়েছে বা সাইডে ওঠানো রয়েছে, হয়তো কেউ খেয়ে গেছে, কিন্তু এরকমভাবে কে খেয়ে চাপা দিয়ে রেখে যাবে? কি অদ্ভুত ব্যাপার। আমি না বাড়িতে ফোন করলাম বউকে, আমি বললাম তোমরা কবে ফিরছো? বললো কালকে তো আসলাম সবে, 2টো দিন থাকবো, তারপর যাব। কেন, তুমি খেয়েছো? আমি বললাম হ্যাঁ খাওয়া হয়ে গেছে। কিচ্ছু বলিনি, ওদের অপেক্ষায় রয়েছে আসুক। আমি আর খিচুড়ি খাইনি, সত্যি কথা বলতে, আর মাছও ভাজিনি। আমার না মাথায় প্রেশার পড়ে গেল, এটা কি করে সম্ভব, কি করে হলো, কে খেলো? তখনও কিন্তু আমি কোনো খারাপ নেগেটিভ কোনো কিছু ঘটতে পারে এসব আমি কিন্তু ভাবছি না। 1 বছরের ওপর হয়ে গেছে ওই বাড়িতে আছি, হলে তো প্রথম থেকেই হবে। আমি সত্যি কথা বলতে কিচ্ছু আমার ওসব মাথায় আসেনি। সারাটা দুপুর কোনো রকমে ওই মুভি টুভি দেখে কাটাই। বিকালবেলা বাইরে বেরোনোর জো নেই, বৃষ্টি আরও বেড়েছে, বাইরে রাস্তায় চারপাশে ছিপছিপে কাদা জমেছে, জল জমেছে। বাড়িতে একা পেঁয়াজি ভাজলাম, টুকটাক সবই পারি, পেঁয়াজ কেটে বেসন দিয়ে, বেশি না 4-5টা পেঁয়াজি করি, 1 বাটি মুড়ি নিয়ে খেলাম, পেটটা ভরে গেছে। ভাবলাম রাতে একটু খিচুড়ি খেয়ে নেবো, 2টো পেঁয়াজি রেখে দিয়েছি, আর মাছ ভাজবো না। তো রাতের বেলা আমি ওই 11টার দিকে খিচুড়ি খাই। খেয়ে আমি সোফায় বসে টিভি দেখতে দেখতে কখন আমার সোফাতে চোখ লেগে গেছে। আমি সোফাতে যখন ঘুমাচ্ছি, আমার ঘুমটা কিন্তু বসে বসে পূর্ণতা পাইনি, জাস্ট চোখটা লেগে গেছে, ঘুমের ঘোরটা আছে। আমি লক্ষ্য করছি কেউ যেন আমার রান্নাঘরে বাসন মাজছে। আমি লক্ষ্য করছি ঘরে আমার কিচেনে কেউ বাসন মাজছে। আমার চোখটা এতটাই গভীর ঘুমে আচ্ছন্ন, আমি বুঝতে পারছি আমার ঘরে তো কেউ নেই। আমার কিচেনে বাসন মাজার শব্দ, বাসন নাড়াচাড়া করলে ধুলে যেরকম শব্দ হয়। আমি খেয়েছি, খাবারগুলো খেয়ে থালা বাসন তো রেখেছি, মুড়ি খেয়েছি, পেঁয়াজি দিয়ে খিচুড়ি খেয়েছি, হাঁড়িটা রয়েছে, সবই রয়েছে, যতটা খিচুড়ি ছিল ডাস্টবিনে ফেলেও দিয়েছি। পরের দিন তার খাবো না,
কিন্তু হাঁড়ি বাসন বাটি ঘটি কে মাজছে? অনেকক্ষণ কানের মধ্যে আওয়াজটা আস্তে আস্তে একটা সময় চোখটা খুললাম। খুলে যেহেতু আমার যে ডাইনিং স্পেস, যেখানে আমি সোফায় বসে, ওখান থেকে আমি তাকালে বাঁ দিকে আমার ওপেন কিচেন। আমি কিচেনে দেখছি আমার বউ বাসন মাজছে। আমার বউ নাইটি পরে বাড়িতে, নাইটি পরা, চুল খোপা করা। ওদিকে প্রত্যেক দিন আমি ওরকম মাঝে মাঝে বসে বসে একটু খৈনি টৈনি খাই, নেশা আছে, টিভি দেখি, ও ওরকম বাসন মাজে। তারপর ও বাসন টাসন মেজে আসলে দুজনে শুয়ে পড়ি গল্প করতে করতে। আমি দেখছি আমার বউ বাসন মাজছে। আমি নিজের মাথায় বুঝতে পারছি না যে আমার বউ তো ওর ভাইয়ের বাড়ি গেছে, মানে বড়দার বাড়ি গেছে, ওর দাদার বাড়ি। ওর সাথে তো আমার কথা হলো, বললো 2 দিন পর আসবো। তাহলে আমার বউ কখন আসলো? আর এলেই বা চাবিটা তো আমাকেই গেটের খুলতে হবে, লক তো আমি করে রেখেছি ভেতর দিয়ে, ও ঢুকলো কী করে? আমি উঠলাম, মনে আনন্দ হচ্ছে, মনে আবার অনেক প্রশ্ন ঘুরছে, এটা কিভাবে সম্ভব। আমি উঠে আমি ওর কাছে যাই, কাছে গিয়ে বললাম, আরে তুমি কখন আসলে গো? হ্যাঁ, শুধু আমাকে ফক্কাবাজি দাও না, এই তুমি বললে 2 দিন থেকে আসবো, চলে এসছো, বলো ঢুকলে কি করে ঘরে? আমি ওকে বললাম, ও দেখছি কোনো কথা বলছে না, বাসন ধুচ্ছে কিন্তু কোনো কথা বলছে না। আমি বললাম, তাহলে তো মেয়েও নিশ্চয়ই এসছে। আমি কি করলাম, আমি বললাম হয়তো কোনো কারণে রাগ হয়েছে, বাসন টাসন হয়তো দেখে কিছু একটা হয়েছে, কথা বলছে না, মাঝে মাঝে ওরম করেও। আমি কি করলাম, সাথে সাথে উপরে মেয়ে থাকে দোতলায়, মেয়ের রুমে গেলাম। মেয়ের রুম তো বন্ধ বাইরে দিই। আমি আবার পাগলের মতো, মানে আমি আমার ঘরে, আমি আমার শহরে, আমি পাগল হয়ে গেছি, কাউকে বলতে পারছি না। আমি নিচে আসলাম, নিচে এসে কিচেনে ঢুকলাম, দেখলাম এটো বাসনের মতো পড়ে আছে। কোথায় আমার বউ? কে বাসন ধুচ্ছিল? আমি তো কোনো নেশা করিনি, তাহলে কি আমি চোখে ভুল দেখলাম? কার সাথে কথা বললাম? ঘুমিয়ে ঘুমিয়ে বাসনের শব্দ শুনলাম, কি শুনলাম? এগুলো কি আমার সাথে হচ্ছে? রাতের বেলা তখনই ওই মুহূর্তে দাদাভাই ফোন করেন ওনার মিসেসকে। ফোন ধরে বলছে, হ্যাঁ কী হয়েছে বলো? হ্যাঁ ঘুমাচ্ছিলাম, এখানে এসেও কি তুমি শান্তি দেবে না? ফোন করছো কেন? বলছে, না তুমি তোমার দাদার বাড়িতে আছো তো? বলছে, হ্যাঁ, তা কোথায় যাবো? বউ তো ঝামটানি দিল, কথা শুনে সবারই হবে, রাতে ঘুমাচ্ছে, আর রাতের বেলা বলছি দাদার বাড়ি আছো তো, রাগ হবেই। বলে, তো তুমি ফোন রাখো তো, একা একা কি নেশা করেছো নাকি কিছু এনে? আমি বললাম, না না রাখো রাখো। আমি ভাবলাম কেন ডিস্টার্ব করছি, সকালেও তো বলা যায়। আমি আমার বেডরুমে চলে গেলাম, টিভি বন্ধ করে। যা হচ্ছে হোক ভাই। তখন মনের মধ্যে একটা ভয় কাজ করছে, আর না, মাছ কে খেলো, কাকে দেখলাম, আর না, আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি, লক করে ভেতর দিয়ে আমি শুয়ে রয়েছি। ঠিক 10-15 মিনিট পর ঘুম তো আমার চোখে আসছে না, ঘুম হবেও না, যা যা আমার সাথে ঘটছে। 10-15 মিনিট পর গেটে, আমার যে বেডরুমের যে গেট রয়েছে, গেটে কেউ নক করছে। 10-15 মিনিট পর যখন গেটের মধ্যে নকটা হয়, আমি না প্রচণ্ড ভয় পাই, আমার হৃৎপিণ্ড যেন সত্যি কথা চলছে না, ওখানেই আটকে গেছে। আমি আর বুঝতে পারছি না আমার সাথে এগুলো কি ঘটছে, কিছু বুঝতে পারছি না। আমি চিৎকার করে বললাম, কে 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 কে? সেই দিন রাতের পর দাদাভাই যতটা ভয় পান, উনি সিদ্ধান্ত নিয়ে নেন, আর যাই হোক এই বাড়িতে আমি থাকবো না। আর থাকলেও আমার সাথে যা হচ্ছে, আজকে আমি আমার ঘরে, আজকে আমি আমার শহরে, রাজার হাটে, আজকে আমার বাড়িতে বসে আমি পাগল হয়ে গেছি, যেটা আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। এই দাদাভাইয়ের নামটা আমি এই কারণে বলিনি, দাদাভাই আমার সাথে যোগাযোগ করেছিলেন যখন ওনার বাড়ির, আমার কাছে ভিডিও সব আছে, যখন আমি ওনার বাড়ির ভিডিও দেখি, তখন আমি ওনাকে জানাই আপনার বাস্তুটা খারাপ করে পেট চালান করে দিয়েছে। আর এইটা আমি বলছি ওনার নিজের ওই 3 ভাইয়ের বউর মধ্যেই একজন করেছিল। কে করেছিল সেটা আমি বলবো না, করেছিলেন, যাতে ওই বাড়ি থেকে বেরিয়ে গেছে, এখানে ভালো আছে,
ওনার ওই মহিলার এতটাই ওনার মেয়ের প্রতি, ওনার বউর প্রতি হিংসা, কারণ ওনার মেয়ে যথেষ্ট সুন্দরী, এই দাদা ভাইয়ের মেয়ে। ওই বাড়ির মধ্যে 4 ভাইয়ের মধ্যে 2জনের ছেলে 2জনের মেয়ে, মানে এতটাই সুন্দরী আর এতটা মেধাবী, মানে চোখে লাগার মতো। হিংসায় এই কারণে এই জিনিসটা করে, যাতে ওরা ভালো না থাকতে পারে। দাদাভাইরা বাড়ি বিক্রি করে দেন। আমি কাজ করে দিয়েছিলাম, ওনাদের বাড়ি বিক্রি হচ্ছিল না, দাদাভাইরা বাড়ি বিক্রি করে দেন। বিক্রি করে দিয়ে দাদাভাইরা এখন সল্টলেকে থাকেন, ফ্ল্যাটে থাকেন সল্টলেকে। আর যে ফ্ল্যাট নিয়েছে, কারণ ওখানে কাউকে মানে কেউ আসতে পারবে না, বাইরে দিয়ে কাজ করবে, চালান তো বাইরে দিয়েও করা যায়, তার জন্য আমি একদম সব দিক বন্ধন করে দিয়েছি। 3টে মানুষ, বাড়ি, ওনার গাড়ি, উনি নিজে গাড়ি কিনেছেন রিসেন্ট 2025-এর ডিসেম্বরের দিকে, কোনো কিছুতেই কোনো কিছু করতে পারবে না। এই ছিল আমাদের প্রথম ঘটনা। এবার আমরা দ্বিতীয় একটা স্কুলের ঘটনা শুনবো, শোনো। স্কুলটা বনগাঁয় অবস্থিত, একটা কেজি স্কুল। ওই স্কুলে দীর্ঘদিন, আশেপাশে লোক থাকে তো স্কুলের, বলছে দীর্ঘদিন ধরে মানে ওখানে রাতের বেলা নাকি অনেক রকম বাচ্চাদের কান্নার শব্দ শোনা যায়। কিন্তু ওই স্কুলে, কেজি স্কুল, সকালবেলা মর্নিং এ ডেতে স্কুল হয়, সন্ধ্যার পর তো কেউ থাকে না, দুপুরের পর, কিন্তু রাতের বেলা ওই স্কুল থেকে কান্নার আওয়াজ আসে। অনেকেই এই আওয়াজটা শুনেছে, বিশেষ করে গরমকালে। ধরো আশেপাশে, স্কুলের আশেপাশে গ্রামের অনেক লোকজন বাইরে ঘোরে, অনেকে রাতের বেলা ভ্যান নিয়ে বাড়ি আসছে, তারাও এরকম শুনেছে যে একটা বাচ্চা প্রথমে কাঁদে। ওই মানে হয় না, একটা বাচ্চা ধরো কাঁদলো, এবার ওর কান্নাটা শুনে দেখবে আরো বাচ্চারা পেছনে পেছনে কাঁদতে থাকে, আরো বাচ্চারা কাঁদে। আর সেম জিনিস, একদম সেম জিনিস কিন্তু ওই স্কুলে হয়। প্রথমে অনেকে শুনেছে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসে, তারপর অনেক 4-5টা বাচ্চা একসাথে কাঁদে, কিন্তু কোনো বাচ্চা ওখানে থাকে না। গ্রামের লোকরা স্কুলে গিয়ে মানে তালা ভেঙে, দিনের পর দিন একটা মানুষের মনে চাপা ভয়, একটা ক্ষোভ, একটা কষ্ট মানুষের একটা জন্মাতে থাকে। আর এখানে বাচ্চা কাঁদে কোথা থেকে, রাতের বেলা কোথা দিয়ে বাচ্চা কাঁদে। দীর্ঘদিন হওয়াতে, স্কুলটা খুব একটা পুরনো না, কিন্তু ওই 15-16 বছর পুরনো স্কুলটা। তো ওখানের লোকরা এই আওয়াজটা অনেক দিন ধরে শুনতো। একদিন তারা তালা ভেঙে রাতের বেলা নিজেরাই ভিডিও টিডিও করে যে কোনো জিনিস চুরি হয়েছে কিনা, তার জন্য এখন তো সবাই ভিডিও এইগুলো জানে। খুলে যখন দেখে কিছুই দেখা যায়নি, তারা দেখে কোনো বাচ্চা টাচ্চা নেই, কিন্তু কান্নার শব্দ তারা শোনে। যখন ভেঙে টেঙে ঢোকে ভিতরে, তখন কিছু পায়নি। পরে যেটা জানা যায়, যখন মানে স্কুলটা যখন ওখানে স্থাপিত হয়, তখন যারা ছিল একটা মানে ওখানে যারা থাকে না নেতৃত্ব, পঞ্চায়েতের প্রধান, এরকম যোগাযোগ যখন করে, তখন মানে জানা যায় যেটা, যে ওই জায়গায় আগে নাকি ওই স্কুলের জমিতে বাচ্চাদের নাকি কবর দেওয়া হতো। ছোট ছোট বাচ্চারা মারা গেলে ওখানে কবর দেওয়া হতো। ওই জন্যই নাকি ওই বাচ্চাগুলোর আত্মা এখনো রাতের বেলা সব দিন, অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার, একাদশী, বিশেষ বিশেষ কিছু সময়, কিছু দিনে বাচ্চাগুলোর কান্নার শব্দ আসে। প্রথমে একটা বাচ্চা কেঁদে ওঠে, তারপর আরো 4-5টা বাচ্চা, হয়তো তারও অধিক হবে, কাঁদে। এই ছিল আমাদের আজকে 2টো ঘটনা। কেমন লাগলো বলো। চলো এবার আমরা কমেন্ট করবো। প্রথম আমাদের কমেন্ট করে সুজাতা বড়ুয়া, আয়ান হালদার, বনানী কর্মকার দিদিভাই, মৌয়া পল, অনেকদিন পর। তারপর শুভঙ্কর ঘোড়ই, গোপাল দাস, সুদীপ রয়, পাপ্পু দে ভাই, আদিত্যা দাস। তারপর কমেন্ট করেছো চৈতালি চক্রবর্তী, পিঙ্কি দাস, সুখেন দোলই, হোয়াইট কিং বনু কমেন্ট করেছো। তারপর কমেন্ট করেছো টিঙ্গিং স্টার কবিতা, ইন্দ্রাণী অফিসিয়াল, শ্রাবণী হাজরা, সঞ্জীব মিত্র, পিন্টু ঘোষ, সুজাতা দাস, কমল দাস, সুনিতা চন্দ্র,
তারপর সুমন ভট্টাচারিয়া, সুদীপ্ত ব্যানার্জি, প্রদীপ দাস, কিউট দিশা ব্লগ, তারপর কমেন্ট করেছে অসীম দাস, সোহিনী রয়, ছোট্ট বোন, কিষাণু মান্না, রূপা দে, পরপর দুটো কমেন্ট করেছো, বনানী কর্মকার, তারপরে বনশ্রী দে কমেন্ট করেছো মা, তারপরে ডালি দেবনাথ, নীলিমা সিংহ, ঝুমা চ্যাটার্জি, মমি ভট্টাচারিয়া, শম্পা মিত্র, চৈতালি রয়, শিলা চ্যাটার্জি, অনুরদ্ধ দাস কমেন্ট করেছো, তারপরে সুপর্ণা মিত্র, পাপ্পু দে, মিম কমেন্ট করেছো, বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছো, শিলা রয় কমেন্ট করেছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এখনের মতো আসবো, কমেন্টগুলো আমি সবই পড়ি তোমাদের, তোমরা বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্ট করো, খুব ভালো লাগে পড়তে। আর অবশ্যই নামগুলো এখন তোমাদের সামনে ডিক্লেয়ার করলাম। আজকের মতো আসছি। শোনা কথায় ঘটনা এসছে, যারা এখনো পর্যন্ত ঘটনাটা শুনুনি অবশ্যই শুনবে। আগামী দিন আমাদের কাছে আরো অনেক ভালো ভালো ঘটনা আছে। আর শরীরটা একটু ভালো হলে কন্টিনিউ করব প্রত্যেক দিনই, যেহেতু একদিন করে তোমরাও বলেছো দিদি তুমি একটু রেস্ট নিয়েই দাও, শরীরটা ভালো না, তার জন্য অনেকটা তোমাদের জন্য অনেকটা এখন ভালো আছি। যাই হোক, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। এখনের মতো শুভরাত্রি, টাটা।